আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাসটি দেখছো, তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছে আমাদের নবম দশম শ্রেণীর গণিত 2.1-এর অনুশীলনীর সমাধান। তোমরা এই ক্লাসটি দেখার আগে যারা আগের পর্বটি দেখোনি, আমি আশা করব তোমরা সবাই আগের পর্বটি দেখে নেবে, কারণ আগের পর্বতে আমাদের এই অধ্যায়ের যত বেসিক আছে বেসিক এবং উদাহরণগুলো আলোচনা করা আছে। তাহলে আমরা যদি আজকে এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো শুরু করি, তাহলে আমাদের বেসিক অবশ্যই জানতে হবে। তাহলে তোমরা যদি বেসিক না জানো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হবে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের এই পর্ব নাম্বার 2। তাহলে আমাদের অনুশীলনী 2.1-এর প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, 1-এর ক নাম্বার, এখানে বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি যে সেট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি। তাহলে আমাদের এখানে গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখন এখানে কি বলা আছে যে এক্স বিলংস টু এন। এন আমরা কি জানি যে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্সের মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এবং যেই সংখ্যাগুলোর জন্য আমাদের এখানে দুইটা শর্ত দেওয়া আছে, দুইটা শর্ত প্রযোজ্য হবে। তাহলে আমরা কি লিখবো যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা n সমান কত 1 2 3 4 5 6 ডট ডট এরকম যত সংখ্যা আছে সকল সংখ্যাই হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যার যে মানগুলো আছে, মানগুলো হলো এক্সের মান, মানে এক্সের পরিবর্তে আমি বসাবো। তাহলে এই দুইটা শর্তের জন্য আমাদের যে এই সংখ্যাগুলা প্রযোজ্য হবে, সেটাই মূলত হলো আমাদের তালিকা পদ্ধতি। তাহলে এই এক্সের মান যদি আমি একটা একটা করে শুরু করি, যে এখানে এক্স ইকুয়াল 1 হলে তাহলে প্রথম শর্ত কি আছে, এক্স স্কোয়ার মানে কত 1 স্কোয়ার সমান সমান 1। তাহলে 1 কি 9-এর সাথে বড় হবে? এটা অবশ্যই হবে না, তাহলে কি এটা কিন্তু প্রযোজ্য না। এবং পরবর্তীতে কি আছে এখানে, এবং এক্স কিউব মানে কত 1 কিউব। তাহলে 1 কিউব মানে হলো 1, তাহলে 1 অবশ্যই 130-এর চাইতে ছোট। তাহলে দেখো আমার এক্স ইকুয়াল 1 এর জন্য আমার এই দুইটা শর্তের ভিতরে একটা শর্ত প্রযোজ্য নয়, আর একটা শর্ত কি হলো প্রযোজ্য। আমাকে দুইটাই প্রযোজ্য হইতে হবে, দুইটাই যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের হবে না। তাহলে আমাদের এটা কি হবে, যা শর্ত মানে না, যা শর্ত মানে না। এখন 1 এর জন্য শর্ত মানে না, যদি আমরা 2 বসাই, এক্স ইকুয়াল 2 হলে তাহলে এক্স স্কোয়ার 2 স্কোয়ার সমান 4। তাহলে এখানে 4 কি 9-এর চাইতে বড় হবে? না, বড় হবে। তাহলে এটা আমাদের কি শর্ত মানে না। তাহলে পরবর্তীতে কি হবে এখানে, যে এক্স কিউব মানে কত 2 কিউব মানে হলো 8। তাহলে 8-এর চাইতে 130 বড়। এই শর্ত মানছে, কিন্তু এই শর্ত মানে নেই। তাহলে আমরা কি লিখতে পারি, যা শর্ত মানে না। এরপর যদি আমি এক্স ইকুয়াল 3 বসাই, যে এক্স ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9। তাহলে 9 কিন্তু 9-এর চাইতে বড় না, 9 হবে 9-এর সমান। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য নয়। তাহলে পরেরটাই কি হবে, যে এক্স কিউব সমান 3 কিউব মানে হলো 27। তাহলে 27-এর চাইতে 130 বড়। এই ক্ষেত্রে দেখো আমাদের এই দ্বিতীয় শর্তটা মানলেও এই প্রথম শর্তটা মানে নাই, তাহলে এটাও কি আমাদের শর্ত মানে না। এরপর এক্স ইকুয়াল যদি আমি 4 লিখি, তাহলে এক্স ইকুয়াল 4 হলে এক্স স্কোয়ার মানে হলো 4 স্কোয়ার 16। এখন দেখো এই 16 কিন্তু 9 চাইতে বড়, তাহলে কি আমার এই 4-এর জন্য এই শর্তটা মানলো। এরপর এখানে এক্স কিউব মানে হলো 4 কিউব সমান হলো 4-কে কিউব করলে হয় 64। তাহলে 64-এর চাইতে 130 বড়। তার মানে এক্স ইকুয়াল 4-এর জন্য আমার প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটাই কিন্তু প্রযোজ্য। তাহলে আমরা কি লিখবো, যে যা শর্ত মানে। এরপরের মানটা যদি আমরা লিখি, যে এক্স ইকুয়াল 5 হলে তাহলে এক্স স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, যা 9-এর চাইতে অবশ্যই বড়। তাহলে এই শর্ত মানছে।
এরপরেরটা যদি আমরা লিখি যে এক্স কিউব, তার মানে কত 5 কিউব, 5 কিউব হলো 125, 125-এর চাইতে 130 বড়। তো দেখো এখানেও আমাদের x = 5 এর জন্য দুইটা শর্তই প্রযোজ্য। তাহলে কি লিখবো? যা শর্ত মানে। এরপর যদি আমরা x = 6 বসাই, তাহলে x = 6 হলে তাহলে x স্কয়ার সমান 6 স্কয়ার, 6 স্কয়ার মানে হলো কত 36, 36 হলো 9 এর চাইতে বড়। তাহলে আমাদের প্রথম শর্তটা মানছে। এরপর x কিউব, x কিউব মানে হলো 6 কিউব, 6 কিউব মানে হলো 216। তাহলে 216 অবশ্যই 130-এর চাইতে ছোট হবে না, এটা কি হবে? বড়। তাহলে আমাদের কি দ্বিতীয় শর্তটা মানলো না। তাহলে আমরা কি লিখতে পারি? যে যা শর্ত মানে না। এখন দেখো আমি যে x এর স্বাভাবিক সংখ্যাগুলা বসাইলাম x এর পরিবর্তে, তাহলে 1 2 3 এর জন্য আমাদের এই প্রথম শর্ত মানে নাই। আবার এখানে 6 এর উপর আমি যত সংখ্যায় লিখি না কেন, 7 8 9 যাই কিছু লিখি না কেন, আমাদের দ্বিতীয় শর্তটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না। তাহলে আমাদের প্রযোজ্য হলো কোন দুইটা? x = 4 এবং x = 5, এই দুইটা মানের জন্য আমাদের প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত দুইটাই প্রযোজ্য হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নির্ণয় তালিকা পদ্ধতি 4 এবং 5। তাহলে আমরা এখন কি লিখবো? অতএব নির্ণয় তালিকা পদ্ধতি 4, 5। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখন আমরা যদি খ নাম্বার দেখি, খ নাম্বার এখানে বলা আছে যে x belongs to z, z যেন আমরা কি জানি? z জানি যে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? যত ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা আছে সকল সংখ্যায় মূলত আমাদের এখানে পূর্ণ সংখ্যা, এবং সেগুলো হবে কিসের মান? x এর মান। তাহলে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যদি আমি x এর পরিবর্তে এখানে বসাই, তাহলে এখানে দুইটা শর্ত আছে। এই শর্ত এবং এই শর্তের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে সেইগুলোই হবে আমাদের এই অঙ্কের তালিকা পদ্ধতি। তাহলে আমরা কি লিখবো? যে আমরা জানি পূর্ণ সংখ্যা z সমান কি ডট 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 -3 -2 -1 0 1 2 3 4, এই সমস্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাই হলো আমাদের পূর্ণ সংখ্যা, মানে z এর মান। তাহলে এই প্রত্যেকটা সংখ্যাই আমরা কি এই x এর পরিবর্তে বসাবো। বসানোর পর যেই সকল সংখ্যার জন্য আমাদের এই দুইটা শর্ত প্রযোজ্য হবে সেটাই মূলত আমাদের অ্যান্সার হবে। তাহলে আমরা আগে মাইনাসের মানগুলো বসানো শুরু করি। যে x = -1 হলে, x = -1 হলে তাহলে কি হবে? যে x স্কয়ার = -1 স্কয়ার সমান কত? 1। তাহলে 1 অবশ্যই 5 এর চাইতে বড় হবে না, তার মানে এটা প্রযোজ্য না। এবং দ্বিতীয় শর্ত কি আছে? x কিউব, তার মানে কত? -1 কিউব। তাহলে -1 কে কিউব করলে কি হয়? -1 হয়। তাহলে -1 এর চাইতে অবশ্যই 36 এর চাইতে ছোট। তাহলে এটা কি শর্ত? দেখো এখানে দুইটা শর্ত আছে, দুইটা শর্তের মধ্যে আমাদের একটা শর্ত মানে নাই আর একটা শর্ত মানছে, তার মানে এটা কি শর্ত মানে না, প্রযোজ্য না। তাহলে কি লিখবো? যে যা শর্ত মানে না। দুইটাই মানতে হবে, তাহলে সেটা শর্ত মানলো। এখন x = যদি -2 হয়, x = -2 হলে তাহলে আমরা কি লিখতে পারি? যে x স্কয়ার -2 স্কয়ার সমান কত? 4। তাহলে 4 অবশ্যই 5 এর চাইতে বড় না, তার মানে কি এটা আমাদের শর্ত মানে নাই। এবং কিউবের ক্ষেত্রে, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে -2 কিউব সমান কত? -8। তাহলে -8 অবশ্যই 36 এর চাইতে ছোট, তার মানে কি দ্বিতীয় শর্তটা মানলেও প্রথম শর্তটা মানে নাই। তাহলে এটা আমরা কি লিখবো? যে যা শর্ত মানে না। এরপর x = যদি -3 বসাই, -3 হলে তাহলে x স্কয়ার = -3 স্কয়ার মানে কত? 9। দেখো এখানে 9 অবশ্যই 5 এর চাইতে বড়, প্রথম শর্তটা মানছে। এরপর আমরা যদি দ্বিতীয় শর্তটা লিখি, যে x কিউব -3 কিউব মানে কত? -27। তাহলে -27 অবশ্যই 36 এর চাইতে ছোট, যা শর্ত কি লিখবো? যে যা শর্ত
মানে দেখো -3 জন্য আমাদের এই দুইটা শর্তই কি এখানে মানছে। এরপর যদি আমি x = -4 বসাই, x = -4 হলে তাহলে কি হবে যে x স্কয়ার -4 স্কয়ার তার মানে কত এখানে 16, তাহলে 16 অবশ্যই 5-এর চাইতে বড়, এবং x কিউব -4 কিউব মানে কত -64, তাহলে -64 অবশ্যই 36-এর চাইতে ছোট, যা শর্ত মানে। এর মানে বোঝা যাইতেছে যে x এর মান আমি যতই মাইনাসের সংখ্যা বসাই না কেন, সকল সংখ্যার জন্যই আমার এই দুইটা শর্তই প্রযোজ্য। শুধুমাত্র -1 এবং -2 ছাড়া মাইনাসের যত সংখ্যা আছে সকল সংখ্যাই আমার এই শর্তের জন্য প্রযোজ্য। এখন যদি আমরা ধনাত্মক সংখ্যাগুলো বসাই, তাহলে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হতে পারে যে x = 0 হলে, তাহলে x স্কয়ার তার মানে কত 0 স্কয়ার সমান কত 0, তাহলে 0 অবশ্যই 5-এর চাইতে বড় হবে না, তাহলে কি হবে এটা, তাহলে আমরা কি লিখবো এখানে x কিউব = 0 কিউব সমান 0, তাহলে 0 অবশ্যই 36-এর চাইতে ছোট, তাহলে এটা কি লিখবো যে যা শর্ত মানে না। এখন দেখো এখানে 0-র জন্য প্রথম শর্তটা মানে না, কিন্তু দ্বিতীয় শর্ত মানে, আমাদের দুইটাই মানতে হবে। এখন যদি আমি 1 বসাই এখানে, x = 1 হলে তাহলে x স্কয়ার 1 স্কয়ার কত 1, তাহলে 1 অবশ্যই 5-এর চাইতে বড় হবে না, এবং x কিউব 1 কিউব 1, তাহলে এটা অবশ্যই 36-এর চাইতে ছোট, তাহলে এটা আমাদের কি শর্ত মানে না, প্রথম শর্তটা মানে না। x = যদি 2 হয়, x = 2 হলে তাহলে কি 2 স্কয়ার মানে 4, তাহলে 4 অবশ্যই 5-এর চাইতে বড় হবে না, তাহলে প্রথম শর্তটা মানে না। আমাদের দ্বিতীয়টা যদি আমরা এখানে লিখি যে 2 কিউব 8, তাহলে 8 অবশ্যই 36-এর চাইতে ছোট, তাহলে এটাও কি আমাদের শর্ত মানে না। এরপর যদি আমি x = 3 লিখি, 3 হলে তাহলে কি হবে x স্কয়ার 3 স্কয়ার 9, তো 9 অবশ্যই 5-এর চাইতে বড়, তাহলে প্রথম শর্তটা মানে। এখন দেখি দ্বিতীয় শর্তটা, তাহলে দ্বিতীয় শর্ত আছে কি x কিউবের পরে হলো কত 3 কিউব মানে হলো কত 27, তাহলে 27 অবশ্যই 36-এর চাইতে ছোট হবে, তাহলে আমরা এটা কি দুইটা শর্তই, তাহলে কি লিখবো যে যা শর্ত মানে। এখন দেখো এই যে x = +3-র জন্য দুইটা শর্ত আমার এখানে প্রযোজ্য হলো। এরপর আমরা দেখি 4, তাহলে x = 4 হলে যে x স্কয়ার 4 স্কয়ার মানে হলো কত 16, তাহলে 16 অবশ্যই 5-এর চাইতে বড়, এবং x কিউব 4 কিউব মানে হলো কত 64, তাহলে 64 অবশ্যই 36-এর চাইতে বড়, তাহলে আমাদের এই শর্তটা কিন্তু প্রযোজ্য হবে না, তাহলে কি লিখবো যে যা শর্ত মানে না, তার মানে বোঝা গেল যে x এর এরপরে যে আমি যত মানে লিখি না কেন, ধনাত্মক 5 6 7 8 যত সংখ্যা লিখি না, সকল শর্তের জন্য প্রথমটা মানলেও দ্বিতীয়টা কিন্তু আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না। তার মানে আমাদের বোঝা গেল যে এই পূর্ণ সংখ্যার ভিতরে কোন কোন সংখ্যার জন্য আমাদের দুইটা শর্ত প্রযোজ্য। একটা হলো আমাদের এখানে একটা হলো কত -3 -4, এরপরে যত মাইনাসের সংখ্যা আছে সকল সংখ্যার জন্য আমাদের এই শর্তগুলো প্রযোজ্য। আর ধনাত্মক সংখ্যার মধ্যে শুধুমাত্র +3-র জন্য আমাদের এই যা প্রদত্ত দুইটা শর্তই প্রযোজ্য। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণয় তালিকা পদ্ধতি, অতএব নির্ণয় তালিকা পদ্ধতি সমান ... মানে যত ঋণাত্মক সংখ্যা আছে, -6 -5
5 -4 -3 পর্যন্ত। -3 পর্যন্ত যত ঋণাত্মক সংখ্যা আছে সকল ঋণাত্মক সংখ্যার জন্য আমাদের এই দুইটা শর্ত প্রযোজ্য। আর ধনাত্মক সংখ্যার মধ্যে শুধুমাত্র 3 এর জন্য আমাদের এই শর্তটা প্রযোজ্য। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হবে, নির্ণয় তালিকা পদ্ধতির অ্যান্সার হবে এটা। অঙ্কটা একটু বড় হলেও কিন্তু একদম সহজ আছে, তাহলে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপর ঘ নাম্বারটা যদি আমরা দেখি, গ নাম্বারের ক্ষেত্রে দেখো কি বলছে যে এক্স বিলংস টু এন, এন মানে হলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার মানগুলা কি হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তাহলে আমরা এখন কি লিখবো, যে এখানে আমরা জানি স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 4 5 6 7 8 এইভাবে যত সংখ্যা আছে সকল সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা। এখন আমরা 36-এর গুণনীয়ক বের করব, যে এখানে 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক মানে হলো যে কোন কোন সংখ্যা দ্বারা 36-কে ভাগ করা যায়। তাহলে 36-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা করা যায়, 9 দ্বারা করা যায়, 12 দ্বারা করা যায়, 18 দ্বারা করা যায়, 36 দ্বারা করা যায়। তাহলে এই কটা হলো কি 36-এর গুণনীয়ক। এরপরে কি বলছে যে 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক মানে কি, গুণিতক মানে হলো নামতা। 6-এর ঘরের নামতা যদি আমরা এখন বলি যে 6-এর গুণিতক, তাহলে কত হবে 6 12 18, তারপরে হলো 24 30, এরপরে হলো 36, এরপর হলো কত 42, এরপরে আরো অনেক আছে। এখন এখানে যে প্রত্যেকটা জায়গা 6-এর গুণিতক সবগুলাই হলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা, আবার 36-এর গুণনীয়ক সবকটাই হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। এখন এই 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে কোন কোন সংখ্যাটা আমার এখানে একই আছে সেটা আমাদের লিখতে হবে। যে এখন তাহলে আমরা কি লিখবো, যে স্বাভাবিক সংখ্যার মধ্যে 36 যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক ও 6-এর গুণিতক একই সেগুলো হলো কত, দেখো এই যে 6 এবং 6 ঠিক আছে, তাহলে 6 একটা, 12 এবং 12 ঠিক আছে, 12 একটা, 18 এবং 18 ঠিক আছে 18, এরপরে কত আছে 36 এবং 36 ঠিক আছে। তাহলে দেখো এই 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক এই দুইটার ভিতরে আমাদের এই 4টা সংখ্যা কি আছে, মিলে আছে। তাহলে এই 4টাই হলো আমাদের নির্ণয় তালিকা পদ্ধতি। তাহলে অতএব নির্ণয় তালিকা পদ্ধতি 6 6 12 18 36, তাহলে এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এরপর আমরা যদি ঘ নাম্বারের ক্ষেত্রে যাই, দেখো কি বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক একই রকম আগে যেগুলো আমরা করছি একই রকম এখানে এন মানে কি স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার জন্য আমাদের যে দুইটা শর্ত প্রযোজ্য হবে সেই সংখ্যাগুলি আমরা এখানে লিখব। যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা n equal 1 2 3 4 5 6 ... যত সংখ্যা আছে
তাহলে এখন এক্স ইকুয়াল 1 হলে প্রথম শর্ত আছে কত এক্স কিউব, তার মানে কত 1 কিউব, 1 কিউব মানে 1, তাহলে 1 কি 25-এর চাইতে বড় হবে কখনোই হবে, তাহলে এটা কি গ্রহণযোগ্য না। এবং এক্স পাওয়ার 4 মানে কত 1 পাওয়ার 4 মানে হলো 1 এর চাইতে 264 অবশ্যই বড় হবে, তাহলে এটা কি লিখবো যে যা শর্ত মানে না। দেখো এখানে দুইটা শর্তের ভিতরে প্রথম শর্ত মানে নেই, দ্বিতীয় শর্ত মানছে, তার মানে আমাদের কি দুইটা শর্তই মানতে হবে। এখন এক্স এর মান যদি আমি 2 বসাই, যে এক্স ইকুয়াল 2 হলে কত লিখবো আমরা এক্স কিউব মানে 2 কিউব মানে কত 8, তাহলে 8 অবশ্যই 25-এর চাইতে বড় হবে না, তার মানে কি এটা গ্রহণযোগ্য না। এবং এক্স পাওয়ার 4 মানে হলো কত 2 পাওয়ার 4 মানে হলো কত 16, তাহলে 16 অবশ্যই 264-এর চাইতে ছোট, তাহলে কি লিখবো যা শর্ত মানে না। দুইটা শর্তের ভিতরে প্রথম শর্ত মানে নেই। এরপর এক্স ইকুয়াল যদি 3 হয়, তাহলে এক্স ইকুয়াল 3 হলে তাহলে আমরা কি লিখবো এখানে কিউব, তাহলে 3 কিউব মানে হলো 27। দেখো 27 অবশ্যই 25-এর চাইতে বড়, তার মানে কি প্রথম শর্তটা মানছে। এখন দ্বিতীয় শর্ত হলো কত এক্স পাওয়ার 4, তার মানে হলো 3 পাওয়ার 4 মানে হলো কত 81, তাহলে 81 অবশ্যই 264-এর চাইতে ছোট, তাহলে এটা কি আমরা কি লিখবো যে যা শর্ত মানে। এখন দেখো এক্স ইকুয়াল 3-এর জন্য এই দুইটা শর্তে আমার এখানে প্রযোজ্য। এরপর এক্স ইকুয়াল যদি 4 লিখি, তাহলে এক্স ইকুয়াল 4 হলে তাহলে এক্স কিউব ইকুয়াল 4 কিউব মানে কত 64 অবশ্যই 25-এর চাইতে বড়, শর্ত মানছে। এরপর আমরা দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্ত হইল যে এক্স পাওয়ার 4 মানে হলো কত 4 পাওয়ার 4, তাহলে 4 পাওয়ার 4 মানে হলো 216, 200 কত হয় আমরা একটু দেখে নেই। তাহলে 64 গুণন কত 4, তাহলে 256, তাহলে আমাদের এখানে কত হয় 256 অবশ্যই 264-এর চাইতে ছোট। তাহলে দেখো আমাদের এক্স ইকুয়াল 4-এর জন্য দুইটা শর্ত প্রযোজ্য, তাহলে কি লিখবো যে যা শর্ত মানে। এরপর যদি আমরা এক্স এর মান যদি 5 বসাই, যে এক্স ইকুয়াল 5 হলে তাহলে কি লিখবো যে এক্স কিউব মানে হলো কত 5 কিউব মানে হলো 125 অবশ্যই শুধু 25-এর চাইতে বড়, তাহলে এবং এক্স পাওয়ার 4 মানে হলো 5 পাওয়ার 4 মানে হলো 625, তাহলে 625 অবশ্যই 264-এর চাইতে অনেক বড়, তাহলে এটা কিন্তু প্রযোজ্য না। তাহলে আমরা কি লিখবো যে যা শর্ত মানে না। এখন দেখো যে এক্স এর মান 5 বসাইছে, এরপর আমরা যত সংখ্যা লিখি না কেন প্রথম শর্ত মানলে দ্বিতীয় শর্ত কিন্তু আর মানবে না। তাহলে কোন সংখ্যার জন্য আমাদের কোন স্বাভাবিক সংখ্যার জন্য শর্ত দুটো প্রযোজ্য হলো, যে এক্স ইকুয়াল 3 এবং এক্স ইকুয়াল 4 এর জন্য আমাদের এই স্বাভাবিক সংখ্যাটা আমাদের এই তালিকা পদ্ধতিতে অ্যান্সার হবে কত লিখতে পারি, যাতে নির্ণেয় তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি 3,4, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের যে স্বাভাবিক সংখ্যা আছে সকল স্বাভাবিক সংখ্যার জন্য আমাদের দুইটা শর্ত প্রযোজ্য না, শুধুমাত্র 3 এবং 4 এই দুইটা স্বাভাবিক সংখ্যার জন্যই আমাদের এই শর্তটা প্রযোজ্য। এরপর আমরা 2 নম্বরের সমস্যার সমাধান করব। 2 নম্বরের ক্ষেত্রে দেখো এখানে কর যে দেওয়া আছে, উপাদানগুলো দেওয়া আছে 3, 5, 7, 9, 11, মানে আমার এটা এখন এই তালিকা পদ্ধতিতে আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে 1 নম্বর অঙ্কগুলো আমরা এই গঠন পদ্ধতিতে ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, আর এখন তালিকা পদ্ধতি দেওয়া আছে মানে কি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমি লিখবো যে প্রদত্ত সেটের
প্রদত্ত সেটের প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং 3 এর ছোট নয় ও 11 এর বড় নয়। তো আমরা কি লিখতে পারি, অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি হবে কি, x যেন x কমা, তাহলে x যেন x কমা, অথবা তুমি অন্যভাবে লিখতে পারো যে x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং কত থেকে কত পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত। তাহলে এটা হলো আমাদের মূলত সেট গঠন পদ্ধতি। এখন দ্বিতীয়টা যদি আমরা করতে চাই, দেখো দ্বিতীয়তে কি দেওয়া আছে, এই উপাদান দেওয়া আছে, এই উপাদানগুলো থেকে আমাদের কি করতে হবে, গঠন পদ্ধতিতে লিখতে হবে। তাহলে এইখানে প্রদত্ত সেটের যে উপাদানগুলো আছে, প্রত্যেকটা উপাদানই দেখো এখানে 36-এর গুণনীয়ক মানে প্রত্যেকটা উপাদানকে 36 দ্বারা 36কে ভাগ করা যায়। তাহলে 36কে যেহেতু ভাগ করা যায় প্রত্যেকটা উপাদান, 36-এর গুণনীয়ক। তাহলে আমরা কি লিখব যে এখানে প্রদত্ত সেটের উপাদানগুলো 36-এর গুণনীয়ক। তাহলে আমরা এখন কি লিখব, অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি, তাহলে দেখো প্রত্যেকটা আবার কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি যে এখানে x belongs to n মানে স্বাভাবিক সংখ্যা, যেন x belongs to যেন 36 এর গুণনীয়ক। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এরপর আমরা গ নাম্বারটার ক্ষেত্রে দেখবো। দেখো এখানে গ নাম্বারের যে উপাদানগুলো দেওয়া আছে প্রত্যেকটা উপাদানে দেখো 4-এর গুণিতক মানে এখানে নামতা। তাহলে দেখো যে প্রত্যেকটা সংখ্যাই হলো 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে প্রদত্ত সেটের প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ বিভাজ্য মানে ভাগ করা যায়, অর্থাৎ 4 এর গুণিতক এবং 40 এর বড় নয়। 4-এর গুণিতক তো আরও অনেক আছে, এরপরে যা আছে কত 44, 48, 52, মানে আমার সর্বোচ্চ সংখ্যা হলো কত 40। তার মানে এখানে কি লিখতে পারি, অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি তাহলে x belongs to n, তাহলে 4-এর গুণিতক যেন x belongs to n যেন x, তাহলে কি হবে 4 এর গুণিতক এবং
4 থেকে কত পর্যন্ত 40 পর্যন্ত 4 থেকে 40 পর্যন্ত। তাহলে এটাই হলো আমাদের গ নম্বরের অ্যান্সার। এরপর আমাদের ঘ নম্বরে যেটা দেওয়া আছে দেখো এখানে +-4 +-5 +-6, তাহলে প্রত্যেকটা সংখ্যাই হলো আমাদের কি পূর্ণ সংখ্যা। এখন এই পূর্ণ সংখ্যাকে যদি আমরা বর্গ এবং ঘন করি তাহলে কি দাঁড়ায়? তাহলে লিখবো যে এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং এদেরকে বর্গ ও ঘন করলে পাই যে x ইকুয়াল যদি আমাদের +-4 হয় হলে এটাকে যদি আমরা বর্গ করি মানে কি স্কোয়ার করি তাহলে স্কোয়ার ইকুয়াল কত হবে 16 এবং এটাকে যদি আবার কিউব করি তাহলে এটা হবে কত +-64। আবার x ইকুয়াল পরে কত আছে +-5, তাহলে +-5 যদি আমরা লিখি তাহলে +-5 স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হতো 25 এবং কিউব করলে +-5কে কিউব করলে হবে কত 125। আবার সর্বশেষে আছে কত +-6, তাহলে +-6 একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হবে 36 এবং +-6 কিউব করলে এটা আমার কত হবে 216। তাহলে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলাকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের সর্বনিম্ন হবে কত 16 এবং যদি আমরা কিউব করি তাহলে সর্বোচ্চ হবে কত 216। তাহলে আমরা লিখতে পারি যে এখানে পূর্ণ সংখ্যাগুলোর বর্গ কত 16 এর ছোট নয় এবং ঘন কত 216 এর বড় নয়। তো আমরা লিখতে পারি কি অতএব নির্ণেয় সেট গঠন পদ্ধতি কি হবে x যেন পূর্ণ সংখ্যা z x belongs to z, তাহলে কি হবে যেন এই যে x কে স্কোয়ার করলে অবশ্যই কি হবে 16 চাইতে বড় হবে, 16 সমান অথবা 16 চাইতে বড় হবে এবং এই x কে যদি আমরা কিউব করি তাহলে অবশ্যই 216 এর চাইতে ছোট হবে, মানে 216 এর সমান অথবা 216 এর চাইতে ছোট হবে। এই হলো আমাদের 2 নম্বরের ঘয়ের সমাধান। এরপর আমরা যদি 3 নম্বরের ক্ষেত্রে যাই, দেখো 3 নম্বরের ক্ষেত্রে এখানে কিছু মান নির্ণয় করতে হবে যে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তাই যদি হয় ক নম্বর আমার কি বি বাদ সি বের করতে হবে, তার মানে কি বি থেকে সি বাদ দিতে হবে। তাহলে ক নম্বরে যেহেতু বি এবং সি আছে আমি কি লিখবো যে দেওয়া আছে বি সমান 1 2 a এবং সি সমান দেওয়া আছে কত 2 a b। তাহলে প্রদত্ত রাশি বি বাদ সি, তাহলে বি বাদ সি মানে কি বি মাইনাস সি, তাহলে বি এর মান লিখবো আমরা এখানে বি এর মান হলো কত 1 2 a বাদ এইভাবে না দিয়ে যদি আমরা এইভাবে দিই তাও হয়, তাহলে সি এর মান কত 2 a b। তাহলে বাদ যেন আমরা প্রথম পর্বে দিয়ে গেছি বাদের অঙ্ক, তাহলে বাদ মানে বিয়োগ হলো পরে যা আছে পুরোটাই বাদ।
এখন কোনোটা যদি মিল থাকে তাহলে সেটা সহবাদ। তাহলে দেখো এখানে 2ab তো বাদই, এখন 2ab-র ভিতরে কোন কোন উপাদানের সাথে মিল আছে, 2 এবং a মিল আছে, তাহলে এটা এই দুটা সহবাদ। তাহলে যে দুটা মিল আছে, যে এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, তাহলে মিল সহবাদ। তাহলে আমরা এখানে কি থাকে, শুধু 1 থাকে। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এরপর খ নাম্বারের ক্ষেত্রে, খ নাম্বার দেখো এ সংযোগ বি এর মান বের করতে বলছে। এ সংযোগ বি এর মান, তাহলে আমরা কি লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 2, 3, 4 এবং বি সমান দেওয়া আছে কত, 1, 2, a। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হলো এ সংযোগ বি। তাহলে এর মান হলো কত, 2, 3, 4 সংযোগ বি এর মান হলো 1, 2, a। তাহলে সংযোগ আমরা জানি কি, কমন আনকমন যা আছে সব, তখন কি লিখবো, 1, 2, 3, 4 শেষে কত আছে, a। তাহলে এটাই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এরপর গ নাম্বারের ক্ষেত্রে দেখো এ ইন্টারসেকশন সি এর মান বের করতে বলছে, সেট বের করতে বলছে। তাহলে সেট আমরা জানি যে এখানে সেট হলো শুধুমাত্র কমনটা। তাহলে আমরা দেখি যে এ এবং সি এর মান যেহেতু আমাদের চাইছে, এখানে কি লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 2, 3, 4 এবং সি সমান 2ab। তাহলে প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন সি। তাহলে এর মান হলো কত, 2, 3, 4 ইন্টারসেকশন সি এর মান হলো কত, 2ab। এখন এই দুইটা সেটের মধ্যে আমার কি মিল আছে, এখানে শুধুমাত্র 2 মিল আছে, যে 2, আর কিছুই মিল নেই। তাহলে যেটা মিল আছে আমাদের শুধু সেটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে গ শেষ হলে এখন হলো আমাদের এটা করতে হবে। তাহলে এখানে এ বি সি যেহেতু আছে তিনটাই লিখতে হবে। তাহলে কি লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 2, 3, 4 বি সমান দেওয়া আছে 1, 2, a সি সমান দেওয়া আছে 2, a b। এখন দেখো এখানে এ সংযোগ বি ইন্টারসেকশন সি, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এইটুকুর মানটা আমরা আগে বের করে নেব, তাহলে সহজ হবে। তাহলে কি লিখবো, যে এখানে বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান হলো 1, 2, a ইন্টারসেকশন সি এর মান হলো 2, a b। তাহলে এখন ইন্টারসেকশন আমরা জানি যে শুধুমাত্র কমনটা, তাহলে দুটার ভিতরে কমন কি আছে, এখানে 2 এবং a দুটো কমন আছে, তাহলে আমরা লিখতে পারি 2a। এখন লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি হলো কত, এ সংযোগ বি ইন্টারসেকশন সি। তাহলে এর মান হলো আমার এখানে কত, 2, 3, 4 সংযোগ, আর বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা কত, 2a। তাহলে এখন সংযোগ মানে আমরা কি জানি, কমন আনকমন যা আছে সব, তাহলে 2 কমন আছে, তাহলে 2 লিখলাম, 3, 4 আর এখানে আছে কত, a। তাহলে 2, 3, 4 a, এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। এরপর সর্বশেষ যেটা ও নাম্বার, দেখো এ ইন্টারসেকশন বি সংযোগ সি। আগের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটার উল্টা, তাহলে আমরা ফার্স্টে এইটুকুর মান বের করবো। তাহলে কি লিখবো, যে দেওয়া আছে, দেওয়া আছে এ সমান 2, 3, 4 বি সমান 1, 2 a সি সমান 2a b। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা মান বের করে নেব, যে বি সংযোগ সি। তাহলে বি এর মান হলো কত, 1, 2 a সংযোগ সি এর মান হলো 2a b। এখন সংযোগের ক্ষেত্রে আমরা জানি যে কমন আনকমন যা সব, তাহলে কি লিখবো, যে 1, 2 a b এই চারটা।
এখন প্রদত্ত রাশি আমাদের যে মানটা বের করতে বলছে এ ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে এখানে এর মান হলো আমার কত দেওয়া আছে 2 3 4 ইন্টারসেকশন বি সংযোগ সি এর মান আমরা এখানে বের করছি কত 1 2 এ বি। এখন ইন্টারসেকশন আমরা জানি শুধুমাত্র কমনটা, তাহলে আমাদের কি কমন আছে এখানে দেখো, এখানে 2 আর এখানে 2, এটা কমন আছে আর কোনো কিছু কমন আছে, যেটা কমন আছে সেটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমাদের 3 নম্বরের অঙ্ক শেষ। এরপর যদি আমরা 4 নম্বরের ক্ষেত্রে দেখি যে 4 নম্বর কি বলছে, যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করতে বলছে। তাহলে এই সত্যতা আমরা যাচাই করবো কি, দেখো এখানে পূরক সেট দেওয়া আছে। পূরক সেটের ক্ষেত্রে আমরা জানি, আগে আমরা মানগুলা লিখে নেই, যে দেওয়া আছে সার্বিক সেট 1 2 3 4 5 6 7, তারপর দেওয়া আছে এ সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 2 4 5। যেহেতু আমাদের এই অঙ্কে সি এর কথা উল্লেখ নেই, তাহলে আমরা সি এর মানটা লিখব না। এখন আমরা আগে এখানে এ সংযোগ বি এর মানটা বের করে নিব। তাহলে এ সংযোগ বি এর মানটা যদি বের করি, যে এখন এ সংযোগ বি, তাহলে এ হইল কত 1 3 5 সংযোগ বি হইল 2 4 5। তাহলে এইখানে আমাদের হলো কি কমন আনকমন যা আছে সব, তার মানে কত 1 2 3 4 5। তাহলে এ সংযোগ বি এর মান পেলাম আমরা কত এত। তাহলে এখন বাম পক্ষ আছে এ সংযোগ বি তার পূরক সেট। তাহলে এটার পূরক সেট মানে কি, পূরক সেট আমরা জানি যে ইউ থেকে প্রদত্ত সেটকে বাদ দিতে হবে, তাহলে ইউ মাইনাস এত। তাহলে ইউ এর মান হলো কত 1 2 3 4 5 6 7 পর্যন্ত। তাহলে আমরা এখানে এ সংযোগ বি এর মান একটু আগে পাইছি কত 1 2 3 4 5। এখন এখান থেকে বাদ মানে কি, পরেরটা এমনিতে বাদ, এখন কি মিলে আছে 1 থেকে 5 পর্যন্ত মিলে আছে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমার বাদ থাকলো কি এখানে 6, তাহলে 6 এবং 7 এই দুইটা থাকলো। তাহলে এটা হলো আমাদের কি বাম পক্ষ। এখন আমার কি বের করতে হবে, ডান পক্ষ বের করতে হবে। তাহলে ডান পক্ষের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে এখানে, আমরা একটু ডান পাশে এখানে রেখে নেই। ডান পক্ষের ক্ষেত্রে দেখো এখানে এ পূরক বি পূরক, এই দুটো আগে বের করে নিতে হবে। যা আবার এ পূরক সেট মানে হইল ইউ মাইনাস এ। তাহলে ইউ কত আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এ আছে কত 1 3 5। তাহলে এখানে হলো 1 3 5 যদি বাদ দেয় তাহলে কি থাকে 2 4 6 7, তাহলে এটা থাকে। এরপর আমাদের বি পূরক বের করতে হবে। বি পূরক মানে হলো ইউ মাইনাস বি। তাহলে ইউ মানে সার্বিক সেট 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর মান আমাদের কত আছে এখানে 2 4 5। তাহলে এইখান থেকে আমাদের 2 4 5 বাদ যাবে, 2 4 5 বাদ যাবে। তাহলে কি লিখবো আমরা 1 3 6 7। এখন হলো যে ডান পক্ষ আমার কি আছে এখানে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরক এর মান আমরা কত পাইছি এখানে 2 4 6 7। ইন্টারসেকশন বি পূরকের মান পাইছি আমরা কত 1 3 6 7।
এখন ইন্টারসেকশন আমরা জানি শুধুমাত্র কমনটা, তাহলে দুইটা সেটের মধ্যে কোনটা কোনটা কমন আছে, 6 এবং 7 কমন আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে 6, 7। এখন দেখো আমরা যে বাম পক্ষ বের করছি কত 6, 7, ডান পক্ষ বের করলাম কত 6, 7। তার মানে কি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলছে। তাহলে আমরা কি লিখবো যে সত্যতা যাচাই করা হলো, লিখবো যে সত্যতা যাচাই, সত্যতা যাচাই। এই হলো আমাদের ক নাম্বারের সমাধান। এরপর যদি আমরা খ নাম্বারের ক্ষেত্রে যাই, দেখো খ নাম্বারের ক্ষেত্রে ঠিক একই রকম অঙ্ক, একই রকম। এখানে আমরা কি লিখবো যে দেওয়া আছে এখানে দেখো এর কোনো উল্লেখ নেই, তাহলে আমরা এখানে এটা লিখবো না। তাহলে কি লিখতে পারি যে দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে বি সমান দেওয়া আছে কত 2, 4, 5। এরপর সি সমান দেওয়া আছে 3, 4, 5, 6 আর দেওয়া আছে কত 7। তাহলে এখন আমরা আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করব। এখন বি ইন্টারসেকশন সি, তাহলে এখানে বি এর মান হলো কত 2, 4, 5। ইন্টারসেকশন সি এর মান হলো 3, 4, 5, 6, 7। তাহলে ইন্টারসেকশন আমরা জানি যে শুধুমাত্র কমনটা, তাহলে আমরা যদি শুধুমাত্র কমনটা নেই এখানে, তাহলে কমন কি কি আছে এখানে 4 আছে এবং 5 আছে। তাহলে আমরা কি লিখতে পারি 4, 5। তার মানে বি ইন্টারসেকশন সি এর মান হলো 4 এবং 5। এরপর যদি আমরা এখানে এই পূরক সেটের মান বের করে নিই, যে আবার বি পূরক সেট, তাহলে বি পূরক সেট মানে কত হইল যে ইউ মাইনাস বি। তার মানে কি সার্বিক সেটের থেকে আমাদের বি বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট কত আছে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি কত আছে এখানে 2, 4, 5। তাহলে এই 2, 4, 5 যদি বাদ দিই তাহলে কত থাকে 1, 3, 6, 7। তার মানে এই বি পূরক সেটের মান আমরা পাইলাম কত 1, 3, 5, 7। এরপর বের করতে হবে কত সি পূরক। তাহলে আমরা লিখবো যে আবার সি পূরক মানে হলো ইউ মাইনাস সি। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস সি এর মান হলো কত 3, 4, 5, 6, 7। 3, 4, 5, 6, 7। এখন এখান থেকে আমাদের 3, 4, 5, 6, 7 যদি বাদ দিই তাহলে কত থাকে শুধুমাত্র 1, 2। তার মানে সি পূরকের মান বের হলো কত 1, 2। তাহলে আমরা সবগুলা মান আগে বের করে নিলাম, সবগুলা মান এখন আমরা বের করে নিলাম। এখন আমরা লিখবো বাম পক্ষ। এখন লিখবো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে আমার এখানে, বাম পক্ষ হলো বি ইন্টারসেকশন সি, তার উপরে পূরক। তাহলে পূরক তো আমরা জানি যে সার্বিক সেট থেকে প্রদত্ত সেটকে কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট আছে কত 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি এর মান পাইছি আমরা কত 4 এবং 5। তাহলে এই সার্বিক সেট থেকে যদি 4 এবং 5কে বাদ দেই তাহলে থাকবে কত 1, 2, 3, 6, 7। তাহলে বাম পক্ষ আমার এটা বের হলো। এখন আসো ডান পক্ষ। তাহলে ডান পক্ষের ক্ষেত্রে কি হবে, ডান পক্ষ হলো বি পূরক সংযোগ সি পূরক। তাহলে বি পূরকের মান আমরা পাইছি কত এখানে 1, 3, 6, 7, 1, 3, 6, 7 সংযোগ সি পূরকের মান আমরা পাইছি কত এখানে 1, 2, 1, 2। তাহলে সংযোগ সেটের ক্ষেত্রে আমরা জানি যে কমন আনকমন যা আছে সব। তাহলে এখানে কত থাকে 1, 2, 3, 6, 7। এখন দেখো আমাদের এই বাম পক্ষ 1, 2, 3, 6, 7, ডান পক্ষ কত বেরোছে 1, 2, 3, 6, 7। তাহলে কি আমাদের সত্যতা যাচাই হলো। এখানে লিখে দেবো যে সত্যতা যাচাই। এরপর
আমরা গ নাম্বারের ক্ষেত্রে যদি আসি, দেখো গ নাম্বারের ক্ষেত্রে এখানে এ বি সি এর কথা বলছে, এখানে কোনো সার্বিক সেটের কথা বলা নেই, তাহলে আমরা সার্বিক সেট লিখবো না। তাহলে আমরা কি লিখবো, যে দেওয়া আছে এ সমান কত 1 3 5, বি সমান দেওয়া আছে কত 2 4 2 4 5, এবং সি সমান দেওয়া আছে 3 4 5 6 7। এখন যদি আমরা এখানে এ সংযোগ বি ব্র্যাকেটের ভিতরে মানটুকু বের করে নিই, তাহলে কি হয়, যে এখন এ সংযোগ বি, তাহলে এর মান আছে আমাদের কত 1 3 5, সংযোগ বি এর মান আছে আমাদের এখানে কত 2 4 5। তাহলে এই সংযোগ মানে আমরা জানি যে কমন আনকমন যা আছে সব, তাহলে কি লিখবো, যে 1 2 3 4 5। এখন বাম পক্ষ যদি আমরা লিখি, যে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ আছে কত এ সংযোগ বি ইন্টারসেকশন সি, তাহলে এ সংযোগ বি এর মান আমরা একটু আগে বের করলাম কত 1 2 3 4 5, ইন্টারসেকশন সি এর মান আমরা বসাই দেবো, সি এর মান কত আছে এখানে 3 4 5 6 7। এখন ইন্টারসেকশন আমরা জানি শুধুমাত্র কমনটা, তাহলে এখানে কমন কি কি আছে 3 4 5, তাহলে আমাদের কমন আছে এখানে 3 4 5, তাহলে আমাদের বাম পক্ষ শেষ। এখন বের করতে হবে কি ডান পক্ষ। ডান পক্ষের ক্ষেত্রে দেখো এখানে আমরা এ ইন্টারসেকশন সি এর মান আগে বের করে নিব, বি ইন্টারসেকশন সি এর মান আমরা বের করে নিব, তারপর শুধু এখানে বসাই দেবো। তাহলে আমরা লিখবো যে আবার এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান হইল কত 1 3 5 1 3 5, ইন্টারসেকশন সি এর মান হইল 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র কমনটা, তাহলে আমাদের এখানে কি কি কমন আছে 3 কমন আছে এবং 5 কমন আছে, তাহলে 3 এবং 5 কমন। এখন আরেকটা বাকি আছে, তাহলে কি লিখবো আমরা বি ইন্টারসেকশন সি, যে আবার বি ইন্টারসেকশন সি, তাহলে বি এর মান হইল কত 2 4 5, ইন্টারসেকশন সি এর মান হইল 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে আমরা জানি কমন আনকমন শুধুমাত্র কমনটা, তাহলে এখানে কি হবে 4 এবং 5 কমন, তাহলে কি লিখবো যে 4 5। এখন লিখবো ডান পক্ষ, তাহলে ডান পক্ষ কি আছে ডান পক্ষ, তাহলে ডান পক্ষ আছে আমার কত এ ইন্টারসেকশন সি সংযোগ বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি এর মান আমরা এখানে পাইছি কত 3 5 3 এবং 5, সংযোগ বি ইন্টারসেকশন সি এর মান পাইছি কত আমরা এখানে 4 এবং 5। তাহলে সংযোগ মানে আমরা কি জানি যে কমন আনকমন যা আছে সব, তাহলে কি থাকে এখানে 3 4 এবং 5। এখন দেখো যে আমাদের বাম পক্ষ বের হয়েছে 3 4 5, আমরা ডান পক্ষ পাইলাম কত 3 4 5, তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি, তাহলে কি লিখতে পারি যে সত্যতা যাচাই করা হলো, তাহলে সত্যতা যাচাই এই হলো আমাদের গ নাম্বারের সমাধান। একদম ইজি অঙ্ক, তোমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো তাহলেই এগুলো সমাধান করতে পারবা। এরপর আমাদের ঘ নাম্বারের ক্ষেত্রে দেখো যে এখানে এ বি সি এর কথা বলছে, তাহলে আমরা কি লিখবো যে এখানে আগের মতোই যে দেওয়া আছে এ সমান কত 1 3 5, তারপর বি সমান দেওয়া আছে কত 2 4 5, এবং সি সমান দেওয়া আছে 3 4 5 6 7। এখন দেখো আমরা আগের অঙ্কগুলোতে আলাদা আলাদা মান বের করে নিছি, তোমরা যদি চাও একসাথে মান বসাই দিয়েও করতে পারবা, তাহলে আমি এই অঙ্কটা তোমাদের একসাথে বসাই দিয়ে করাই দিতেছি, তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা দিয়ে করলেই হবে। তাহলে আমরা সরাসরি লিখবো যে বাম পক্ষ কি আছে এ ইন্টারসেকশন বি সংযোগ সি, তাহলে এ
ইন্টারসেকশন বি, তাহলে এর মান কত 1 3 5, ইন্টারসেকশন বি এর মান হলো কত 2 4 5। তাহলে যেহেতু আমার এই ব্র্যাকেট আছে বড় করে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। এরপর সংযোগ, সংযোগ সি এর মান কত দেওয়া আছে এখানে 3 4 5 6 7। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু আমরা আগে করে নেব। তাহলে এখানে দেওয়া আছে কি ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে আমরা জানি যে শুধুমাত্র কমনটা, এখানে কী কী কমন আছে, শুধুমাত্র 5 কমন আছে। তাহলে আমরা লিখবো এখানে 5। তারপরে সংযোগ এখানে আছে কত 3 4 5 6 7। এখন দেখো আমার এই দুইটার ভিতরে কি আছে, সংযোগ আছে। তো সংযোগ আমরা জানি কি যে কমন আনকমন যা আছে সব, তার মানে কত হবে 3 4 5 6 7। তাহলে এটা হলো আমাদের বাম পক্ষ। এখন যদি আমরা ডান পক্ষ লিখি, যে ডান পক্ষের ক্ষেত্রে কি লিখবো, যে দেওয়া আছে ডান পক্ষ আছে কত এ সংযোগ সি, ইন্টারসেকশন বি সংযোগ সি। তাহলে এখন যদি আমরা মানগুলো এখানে বসাই, তাহলে এর মান হলো কত 1 3 5, 1 3 5। সংযোগ সি এর মান হলো 3 4 5 6 7। দেখো আমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করছি, এখানে মান বসাইছি। তাহলে এই যে বড় করে একটা ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমার কি আছে ইন্টারসেকশন, এই যে দিলাম ইন্টারসেকশন। এরপর বি এর মান বসাবো। তাহলে বি এর মান আমার কত আছে এখানে 2 4 5। এরপর কি আছে সংযোগ, দিলাম সংযোগ। এরপর সি এর মান আমার কত আছে 3 4 5 6 7, মানে লেখা শেষ। এরপর বড় করে দেবো একটা ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এবং এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমার কি আছে এখানে সংযোগ। তো সংযোগ মানে আমরা জানি কি কমন আনকমন যা আছে সব। তাহলে আমরা কি লিখতে পারি যে 1, তারপরে 3, তারপরে কি 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। এরপরে হলো ইন্টারসেকশন। এরপর এই ব্র্যাকেটের কাজ, এই ব্র্যাকেটের ভিতরে কি আছে সংযোগ মানে আমরা কি জানি কমন আনকমন যা আছে সব। তাহলে আমরা কি লিখবো এখানে 2, তারপরে 3 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। এই হলো সেকেন্ড ব্র্যাকেট। এখন খেয়াল করো যে আমাদের এখানে মাঝখানে কি আছে ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র কমনটা। তাহলে আমার এখানে কি কি কমন আছে এই দুইটার ভিতরে, দেখো 1 এবং 2 বাদে বাদ বাকি যাচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7 এগুলো কমন আছে। তাহলে 3 4 5 6 7 এইগুলা কমন আছে। তার মানে আমার বাম পক্ষ দেখো বের হলো যা, ডান পক্ষ তাই বের হয়েছে। তাহলে আমরা কি লিখবো এখানে সত্যতা যাচাই। এবং এর মাধ্যমে আমাদের 4 নম্বরের অঙ্ক শেষ হয়ে গেল। এরপর আসো গাণিতিক সমস্যা 5, তোমাদের বোর্ড বইয়ের যে 5 নম্বর অঙ্কটা আছে, এখানে শক্তি সেট সম্পর্কে আমাদের এই অঙ্কটা। শক্তি সেটের ক্ষেত্রে দেখো এখানে কিউ এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে এখানে পি অফ কিউ মানে কি কিউ এর পাওয়ার সেট বের করতে বলছে এবং আর এর পাওয়ার সেট বের করতে বলছে। তাহলে আমরা কি লিখবো যে দেওয়া আছে কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই। তাহলে এখন কি লিখবো অতএব পি অফ কিউ মানে কি কিউ এর পাওয়ার সেট। তাহলে কিউ এর পাওয়ার সেট আমরা কীভাবে বের করবো, যে এক্স কমা ওয়াই যা আছে তাই একটা আগে আমরা কি উপসেট বের করবো। উপসেটগুলো হলো কত এক্স কমা ওয়াই একটা, এক্স একটা, ওয়াই একটা, আর আমরা জানি সকল সেটের সাথে একটা ফাঁকা সেট থাকে। এখন ফার্স্টের সেকেন্ড ব্র্যাকেট আর লাস্টের সেকেন্ড ব্র্যাকেট দিলেই মূলত আমাদের হলো এটা হলো কিউ এর পাওয়ার সেট। এখন আমরা আর এর পাওয়ার সেট বের করবো। তাহলে কি দেওয়া আছে যে আবার আর ইকুয়াল কত আছে এখানে এম এন, আর আছে কত এল। তাহলে এটার পাওয়ার সেট বের করবো। তার মানে কত পি অফ আর মানে কি আর এর পাওয়ার সেট। তাহলে এখানে যা আছে তাই একটা প্রথমে আমরা উপসেট বের করবো। তাহলে এম এন এল। এখন তিনটা শেষ হলো, এখন দুইটা। তাহলে এম এর সাথে এন একবার, আবার এম এর সাথে এল একবার। তাহলে এম এল, এরপরে এন এর সাথে এল, এন এল। তাহলে দুইটা শেষ। এখন কটা প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে এম একটা,
এন একটা, এল একটা, আর আমরা জানি যে প্রত্যেক সেটের সাথে কি থাকে, একটা করে ফাঁকা সেট। তাহলে এই হলো আমার এই সেটের উপসেট। তাহলে উপসেটের সাথে আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে এবং লাস্টে দিই, তাহলে সেটাই আমাদের মূলত পাওয়ার সেট। তাহলে আমাদের এটাই মূলত অ্যান্সার। এরপর তোমাদের 6 নাম্বার সমস্যার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে দেখাও যে পি অফ সি মানে কি সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, মানে যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তার আমরা কি লিখবো, যেখানে বা দেওয়া আছে, দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান দেওয়া আছে কত, এ সংযোগ বি। তার মানে এর মান হইল এ কমা বি সংযোগ বি এর মান হইল এ বি সি। তাহলে এখন এই সংযোগ মানে কি, কমন আনকমন যা আছে সব, তাহলে কি লিখতে পারি, এ বি সি। তাহলে সি এর মান পেলে আমরা কত, এ বি সি। এখন এইটার কি বের করতে হবে, পাওয়ার সেট বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে অতএব পি অফ সি, ফার্স্ট আমরা কি করবো, এটার উপসেট বের করবো। উপসেট হলো এ বি সি, এখন হলো দুইটা করে, তাহলে এ বি কমা এ সি কমা বি সি। এখন প্রত্যেকে একটা করে, তাহলে এ একটা, বি একটা, সি একটা, আরেকটা হলো ফাঁকা সেট। এখন ওই যে ফার্স্টে আমরা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট, আর লাস্টে দেব সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হলো মূলত আমাদের এই সি সেটের পাওয়ার সেট। কিন্তু আমার কি বলছে এখানে, যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত, 8। এই দেখো 1 2 3 4 5 6 7 8, উপাদান সংখ্যা হলো 8। তাহলে 8কে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, তাই না? এখন দেখো একটু পরে এবার বলছে কি, যে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা যদি লিখি যে এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল কত, 3। তার মানে আমরা কি লিখতে পারি, যে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার কিউব মানে কত, 2 পাওয়ার n। তাহলে এটাই মূলত আমাদেরকে দেখাতে বলছে, যে পি সি এর উপাদান সংখ্যা 2n দেখানো হলো। আমরা লিখবো যে দেখানো হলো। এরপর যদি আমরা 7 নম্বরের ক্ষেত্রে যাই, দেখো 7 নম্বরে কি বলছে, যে ক্রমজোড়ের নিয়মে আমাদের এটা সমাধান করতে হবে। 7 নম্বরের ক্ষেত্রে এখানে দেখো ওই দেওয়া আছে, কি লিখবো, যে দেওয়া আছে x minus 1 y plus 2 equal y minus 2, 2x plus 1। তাহলে কি লিখবো, যে ক্রমজোড়ের শর্তানুসারে, তাহলে কি দেওয়া আছে, প্রথমটা সমান প্রথমটা যদি প্রথমটা লিখি, তাহলে কি হবে, আমার এখানে x, এটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস ওয়াই, আর এই 1 ডান পাশে গেলে কি হবে, প্লাস 1। তার মানে আমরা কি লিখতে পারি, যে x মাইনাস ওয়াই ইকুয়াল কত, -1। এটা হলো 1 নং সমীকরণ। এবং পরেরটা কি আছে, যে দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তার মানে আমরা এটা যদি আগে লিখি, যে 2x plus 1 ইকুয়াল y plus 2, তাহলে এখানে 2x minus y
2 মাইনাস 1, তার মানে আমি লিখতে পারি যে 2x মাইনাস ওয়াই ইকুয়াল কত 1। এটা হলো আমাদের 2 নং সমীকরণ। তাহলে এই 1 নং থেকে যদি 2 নং সমীকরণ বিয়োগ করে দিই তাহলে আমরা কিসের মান পাবো, যে x এর মান পেয়ে যাব। তাহলে দেখি যে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে 1 নং আছে কত -1, 2 নং আছে মাইনাস ওয়াই ইকুয়াল কত 1। তাহলে বিয়োগ মানে কি চিহ্ন পরিবর্তন, চিহ্ন পরিবর্তন করলে আমার কি হয়, এখানে ওয়াই এবং ওয়াই কাটা যায়, তো এখান থেকে কিন্তু -x -2, তার মানে কত x ইকুয়াল কত 2। তাহলে দেখো আমরা x এর মান পাওয়া গেছে। এখন x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পেয়ে যাবো। তাহলে কি লিখবো যে x এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে 1 নং সমীকরণটা আছে কত x মাইনাস ওয়াই ইকুয়াল -1। তাহলে x এর মান বের হয়ে যাওয়ার কত 2। তাহলে x এর মান যদি 2 বের হয় তাহলে এই 2টা আমি ডান পাশে নিয়ে যাব। তাহলে -y ইকুয়াল -1, এই 2 ডান পাশে নিলে কত -2। তাহলে y ইকুয়াল কত -3, অতএব y ইকুয়াল কত 3। তাহলে নির্ণেয় মান x ইকুয়াল টু y ইকুয়াল কত 3। এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর আমাদের খ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে যে এত হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে এখানেও আমরা লিখতে পারি যে ক্রমজোড়ের শর্তানুসারে ক্রমজোড়ের শর্তানুসারে যে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে আমরা প্রথমটা সমান যদি লিখি যে ax মাইনাস cy ইকুয়াল কত 0। তাহলে এখানে যদি আমরা একটু কাজ করে নিই যে ax ইকুয়াল ডান পাশে নিয়ে আসলে মাইনাস ছিল, এটা হয়ে গেল কত প্লাস। তার মানে কি x ইকুয়াল আমরা লিখতে পারি যে cy বাই a। এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আবার আমাদের পরবর্তীতে কি আছে, এখানে পরবর্তীতে আছে কত a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল কত, যে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল আমাদের কত ay মাইনাস cx। এখন এই x এর জায়গায় যদি আমি এই মানটা এখানে বসাই দিই তাহলে কি হয় যে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ay মাইনাস c ইন্টু এই যে x এর জায়গায় আমি এই মানটা বসাই দিই, কত হয় cy বাই a। এখন ডান পাশে যদি আমি লসাগু করি, লসাগু আমার এখানে কি a লসাগু, a যদি লসাগু করি তাহলে এখানে কি হয় a স্কোয়ার ওয়াই, সি এর সাথে সি গুণ করলে কি হয় সি স্কোয়ার ওয়াই। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ বলতে এটা বাম পাশে নিয়ে আসবো, তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই। ডান পাশে এর সাথে এটাকে গুণন, তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন বাম পাশে দেখো দুইটা থেকে ওয়াই কমন যায়, তাহলে কি থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ডান পাশে থেকে কত এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটা, তাহলে আমরা কি পাই ওয়াই ইকুয়াল কত পাই এ পাই। দেখো ওয়াই এর মান যে এ পাইলাম, এই মানটা যদি আমি 1 নং সমীকরণে বসাই দিই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখতে পারি কি যে এই ওয়াই এর মান 1 নং এ বসাই। তাহলে 1 নং এ যদি বসাই তাহলে 1 নং এ কি আছে যে সি ইন্টু ওয়াইয়ের জায়গায় আমি কে বসাবো, যে এ বসাবো। তাহলে এ নিচে আমার কত আছে এখানে এ, তাহলে এই এ এবং এই এ কাটা, তাহলে কি থাকলো যে এক্স ইকুয়াল সি। তার মানে কি আমি এক্স এর মান পাইলাম কত সি এবং ওয়াইয়ের মান পাইলাম কত এ। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণেয় মান এক্স কমা ওয়াই সমান এক্স এর মান পাইলাম সি এবং ওয়াইয়ের মান পাইলাম কত এ। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর গ নাম্বারটা যদি আমরা করে দেব, গ নাম্বারও ঠিক একই রকম, যে এই প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে আমরা এখানে লিখব যে ক্রমজোড়ের শর্তানুসারে তাহলে কি আছে এখানে
6x মাইনাস ওয়াই ইকুয়াল 1, এটা দেবো আমরা 1 নং সমীকরণ। এবং এবং আমরা এটা যদি আগে লিখি তাহলে কি হবে, 3x প্লাস 2y ইকুয়াল এইখানে কত 13, এটা হলো 2 নং সমীকরণ। এখন দেখো যে 1 নং সমীকরণের ক্ষেত্রে y এখানে শুধু একটা আছে, আর 2 নং সমীকরণের ক্ষেত্রে আছে কয়টা, 2টা। তার মানে এটা সমান করতে হবে আমার, এখানে 2 দ্বারা যদি 1 নং সমীকরণকে গুণ করি তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব। গুণ করার পর 2 নং সমীকরণ যোগ করে দেবো। তাহলে 1 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে, এখানে 6 দুগুণে 12x মাইনাস 2y, একের সাথে গুণ করলে হবে কত, 2। আর এইখানে 2 নং সমীকরণ আছে কত, 3x প্লাস 2y ইকুয়াল কত, 13। এখন দেখো 2y এবং এই 2y কাটা, তাহলে কত থাকে এখানে 15x, আর এখানে যোগ করলে হয় কত, 15। তাহলে x ইকুয়াল কত, 15/15, তার মানে x ইকুয়াল কত, 1। দেখো আমরা এখানে x এর মান পেয়ে গেছি, তাহলে x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে লিখি যে x এর মান 1 নং এ বসাই। তাহলে x এর মান যদি 1 নং এ বসাই, 1 নং কি আছে আমার এখানে, 6 ইন্টু যে x এর জায়গায় বসাবো কত, 1 মাইনাস y ইকুয়াল কত, 1। তাহলে বা 6 মাইনাস y ইকুয়াল কত, 1। এখন বাকিটুকু যদি আমরা একটু এদিকে নিয়ে নিই, তাহলে পরের টুকু আমরা কি লিখতে পারি, এখানে মাইনাস y ইকুয়াল ডান পাশে হইল 1, আর এই 6 যদি বাম পাশ থেকে ডান পাশে নিই তাহলে কি হবে, -6। তার মানে মাইনাস y ইকুয়াল -5। অতএব y ইকুয়াল কত, 5। অতএব নির্ণেয় x, y, x এর মান পাইছি আমরা কত, x এর মান পাইছি কত, 1, আর y এর মান পেলাম কত, 5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এরপর যদি আমরা 8 নম্বরের ক্ষেত্রে খেয়াল করি, যে 8 নম্বরের ক্ষেত্রে এখানে দেখো কার্তেশীয় গুণজের কথা বলা আছে। আমরা কার্তেশীয় গুণজের নিয়ম আমরা পর্ব নাম্বার 1 কিন্তু শিখে আসছি। তাহলে এখানে এই ক নাম্বারে কি বলা আছে, যে পি এর মান কিউ এর মান দেওয়া আছে, তাই যদি হয় তাহলে পি গুণন কিউ অথবা কিউ গুণন পি এর মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা ফার্স্টে লিখবো যে দেওয়া আছে পি সমান এ এবং কিউ সমান বি কমা সি। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি পি গুণন কিউ। তাহলে পি এর মান হইল এ, কিউ এর মান হইল বি কমা সি। তাহলে কার্তেশীয় গুণনের নিয়ম আমরা কি জানি, যে ভিতরে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তাহলে এর সাথে বি গুণন, তাহলে এ কমা বি, এর সাথে সি গুণন, তাহলে এ কমা সি। তাহলে এটাই হলো আমাদের প্রথম অংশের অ্যান্সার। এরপরে হলো কি দ্বিতীয় অংশ, আবার কি দেওয়া আছে, কিউ গুণন পি। তাহলে কিউ এর মান হইলে আমার এখানে কত, বি কমা সি গুণন, আর পি এর মান হইলে আমার এখানে এ। এখন এই সেকেন্ড ব্র্যাকেট, এই বি এর সাথে এ গুণন, তার মানে কত, বি কমা এ। সি এর সাথে এ গুণন, তার মানে কি, সি কমা এ, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হলো আমাদের ক নাম্বারের দুইটা অংশের অ্যান্সার। এরপর যদি আমরা খ নাম্বারের ক্ষেত্রে যাই, দেখো খ নাম্বারও ঠিক একই রকম, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এখন আমাদের এ ইন্টারসেকশন বি বের করার পর তার সাথে আবার কি করতে হবে, সি গুণন করতে হবে। তাহলে লিখবো যে দেওয়া আছে এ সমান কত, 3, 4, 5, বি সমান দেওয়া আছে কত, 4, 5, 6, এবং সি সমান দেওয়া আছে কত, এক্স, ওয়াই। এখন আমরা এ ইন্টারসেকশন বি এর মানটা আগে বের করে নিব। এখন এ ইন্টারসেকশন বি, তাহলে এর মান হলো কত, 3, 4, 5, ইন্টারসেকশন বি এর মান হলো কত, 4, 5, 6। তাহলে এখানে ইন্টারসেকশন মানে হলো শুধুমাত্র কমনটা, তাহলে দুটার ভিতরে কমন আছে কত, 4 এবং 5 কমন আছে, 4, 5।
এখন আমরা কি পুরোটার মান বের করব কি প্রদত্ত রাশি হইল এ ইন্টারসেকশন বি গুণন হইল সি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু আমরা একটু আগে বের করলাম কত 4,5 গুণন সি এর মান দেওয়া আছে আমাদের এখানে কত এক্স ওয়াই। তাহলে এই দুইটাকে যদি আমরা কার্তেশীয় গুণন করি তাহলে কত 4 এর সাথে এক্স আবার 4 এর সাথে ওয়াই, 5 এর সাথে এক্স, 5 এর সাথে এক্স আবার 5 এর সাথে ওয়াই। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের নির্ণয় সমাধান। এরপর গ নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে কি বলা আছে যে পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আর এর মান বলছে যে পি এর থেকে কিউ বাদ দিতে হবে। তাই যদি হয় যে পি সংযোগ কিউ তার সাথে আবার কি আর এর মান গুণ করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে দেওয়া আছে পি ইকুয়াল 3, 5, 7, কিউ এর মান দেওয়া আছে 5, 7 এবং আর এর মান আমাদের এখানে বের করতে হবে পি বাদ কিউ। তার মানে পি এর মান বসাবো আমরা কত এখানে 3, 5, 7 বাদ মানে হলো কি মাইনাস, আমরা এখানে মাইনাস দিলাম, কিউ এর মান দেওয়া আছে কত 5, 7। তার মানে এখান থেকে আমাদের 5 এবং 7 বাদ দিলে কি থাকে শুধুমাত্র 3 থাকে। তার মানে আমরা আর এর মান পেলাম কত 3। এখন পি সংযোগ কিউ এর মান আমরা বের করে নেব যে এখন পি সংযোগ কিউ, তাহলে পি এর মান হলো কত 3, 5, 7 সংযোগ কিউ এর মান হইল 5, 7। তাহলে এখন এই সংযোগ মানে আমরা জানি কি কমন আনকমন যা আছে সব, তার মানে কত হবে আমার 3, 5, 7। এখন প্রদত্ত রাশি পি সংযোগ কিউ গুণন হইল আর। তাহলে এখন পি সংযোগ কিউ এর মান আমরা পাইছি এখানে কত 3, 5, 7 গুণন আর এর মান আমরা পাইছি এখানে কত শুধুমাত্র 3। তার মানে এই তিনটার সাথে আমার কি 3 কে গুণ দিতে হবে। তার মানে 3, 3, 5, 3, 7, 3। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। এরপর আমরা যদি 9 নম্বরের ক্ষেত্রে আসি, দেখো এখানে 9 নম্বরে কি বলছে যে এ ও বি যথাক্রমে 35 ও 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ সংযোগ বি এবং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি দেখবো এখানে যে দেওয়া আছে 35 এর গুণনীয়কের সেট এ এবং 45 এর গুণনীয়কের সেট বি। তাহলে এখানে কি লিখবো যে 35 এর গুণনীয়ক সমূহ। তাহলে গুণনীয়ক সমূহ মানে হলো যে কোন কোন সংখ্যা দ্বারা 35কে ভাগ করা যায়। তাহলে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় 1 দ্বারা ভাগ করা যায়, তারপরে 5 দ্বারা ভাগ করা যায়, 7 দ্বারা ভাগ করা যায়, 35 দ্বারা ভাগ করা যায়। এই কয়টা সংখ্যা দ্বারা আমার 35কে ভাগ করা। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব এ সমান 1, 5, 7, 35। আবার 45 এর গুণনীয়ক সমূহ কি কি। তার মানে কি 45কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তাহলে 1 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 9 দ্বারা ভাগ করা যায়, 15 দ্বারা ভাগ করা যায়। তারপর কি কি দ্বারা ভাগ করা যায় 45 দ্বারা ভাগ করা যায়। মূলত এই কয়টা সংখ্যা দ্বারা কি 45কে ভাগ করা যায়। তার মানে আমরা বি সমান লিখতে পারি কি অতএব বি ইকুয়াল 1, 3, 5, 9, 15, 45। তাহলে এ এবং বি এর মান আমরা পাইলাম এখানে।
তাহলে আমরা কি বের করব এখন এ ইন্টারসেকশন এ সংযোগ বি এবং এ ইন্টারসেকশন বি এর মান আমরা বের করব। তাহলে এখন কি লিখবো যে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি এ সংযোগ বি। তাহলে এখানে এর মান দেওয়া আছে কত, 1, 5, 7, 35 সংযোগ বি এর মান হলো 1, 3, 5, 9, 15, 45। তাহলে সংযোগ আমরা কি জানি যে কমন আনকমন যা আছে সব। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 1, তারপরে আছে 3, 5, 7, 9, 15, তারপর আছে কত 35, তারপরে হইল 45। তাহলে এটাই হলো আমাদের প্রথম অংশের অ্যান্সার। এরপর যদি আমরা দ্বিতীয় অংশের অ্যান্সারটা বের করতে চাই তাহলে কি লিখবো যে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে আবার এ ইন্টারসেকশন বি সমান, তাহলে এর ইন্টারসেকশন বি এর এখানে এর মান কত হবে যে 1, 5, 7, 35 ইন্টারসেকশন 1, 3, 5, 9, 15, 45। তাহলে ইন্টারসেকশন আমরা জানি শুধুমাত্র কমনটা। তাহলে আমাদের এখানে কি কি কমন আছে, 1 কমন আছে, তাহলে 1, এরপর কি কমন আছে, 5 কমন আছে, এই যে 5 কমন আছে, তাহলে কি লিখবো যে 5। এরপর কি কমন আছে, 7 নাই, 35 নাই, তার মানে আমার কি এই দুইটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারি। এরপর আসি আমরা অঙ্ক নাম্বার 10। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা মনে করি লিখতে হবে, মনে করি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সে সকল সংখ্যা হবে 31 অপেক্ষা বড় কত, 346 বিয়োগ 31 সমান হলো 315। এবং পরের সংখ্যা কত আছে, 556। তাহলে 556 বিয়োগ 31 ইকুয়াল 525 এর সকল গুণনীয়কের সকল গুণনীয়ক। তাহলে এখন যদি আমরা এই প্রথমটাকে যদি এ ধরি এবং পরেরটাকে যদি বি ধরি, তার মানে কি লিখবো যে মনে করি প্রথম সংখ্যা হলো আমার কত, 315 এর গুণনীয়কের সেট এ। তার মানে 315 গুণনীয়ক বের করবো যেগুলো আমার এ সেট হিসেবে গণনা করা হবে। তাহলে 315কে কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে সেটা যদি আমরা একটু রাফ করে নিই, এখানে রাফ 315কে উৎপাদক করবো আগে। তাহলে প্রথমে আমার কত দ্বারা যায়, এখানে 3 দ্বারা, তাহলে কত হয় 105, তারপর যায় 3 দ্বারা 35, তারপর যায় 5 দ্বারা 535। তাহলে এখানে আমার সংখ্যাগুলো হবে কত, 1 গুণন 315 সমান 315। একের পরে কত আছে, 3, তাহলে 3 গুণন
105, 315, 3 পরে কত হবে 5, তাহলে 5 দ্বারা কত হবে, আমরা যদি একটু এখানে করে দেই, আমরা যদি 315 রাখি, 315 ভাগ হলো 5, কত 63, 63 ইকুয়াল 315। 5 পর আমার কত যাবে, 7 দ্বারা যাবে, তাহলে 7 দ্বারা ভাগ দিই, কত হবে 315 ভাগ হইল 7, কত 45, তাহলে এখানে লিখবো 45। 7 পরে কোন সংখ্যা যাবে আমার এখানে, 3 3 9, তাহলে 9 দ্বারা যাবে, তাহলে 9 দ্বারা ভাগ দেই, তাহলে 315 ভাগ হলো 9, তাহলে এখানে হলো কত 35, 315। 9 পরে কত হবে, 3 5 15, 3 5 15, তাহলে 15 দ্বারা যদি ভাগ দেই তাহলে কত হবে, 315 ভাগ হইল 15, 21, 21। এরপরে কত, 3 5 15, 3 7 21, 21 তো আমার চলে আসছে। তাহলে এখন দেখো এখানে এই যে 1 3 5 7 9, মানে এখান থেকে প্রত্যেকটাই হলো আমার কি 315 এর উৎপাদক, তার মানে 315কে আমি এই কয়টা দ্বারা ভাগ করতে পারি। এখন আমার এখানে বলছে যে 31 অবশিষ্ট থাকে, তার মানে 31 এর চাইতে বড় যে সংখ্যাগুলো আমরা শুধু সেই সংখ্যাগুলোই নিতে পারবো এখানে। তাহলে 31 এর চাইতে বড় কোন সংখ্যা আছে এখানে, 21, যে এখান থেকে এই যে এই কটা 35 45 63 105 315, এই কটা হলো 31 এর চাইতে বড় সংখ্যা। যদি আমার এখানে 31 কতটা লেখা না থাকতো তাহলে আমার 315 এর গুণনীয়ক হতো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। তাহলে আমরা এখন কি লিখতে পারি, অতএব এ সমান কত লিখবো, 35 45 45 63 105 আর হলো 315। তাহলে এখন আমাদের পরবর্তী যে সংখ্যাটা আছে সেই পরবর্তী সংখ্যাটা কি হবে এখানে, আমরা যদি এখন লিখি যে আবার মনে করি কত 525 এর গুণনীয়কের সেট সমান বি। তাহলে এখন এখানে আমরা রাফ করে নিতে পারি যে 525কে যদি আমরা রাফ করে নিই তাহলে 525 এটা আমরা এখানে রাফ করে নেব, তাহলে কত হয়, 1 দিয়ে দিলে 525, তারপরে 5 দিয়ে দিলে কত হয় 105, এরপর 3 দিয়ে দিলে হয় 35, এরপর 5 দিয়ে দিলে হয় 5 7 35। তাহলে এখন আমরা যদি আবার একটু ক্যালকুলেটরটা অন করে নিই তাহলে আমরা এখন কি বের করতে পারি যে 1 গুণন 525 সমান 525। 1 পরে কত আছে 3, তাহলে 3 গুণন তাহলে আমরা ভাগ দিই একটু, 525 ভাগ হলো 3, কত 175, তাহলে কত হইলো 525। 3 পরে আছে কত 5, তাহলে 5 গুণন 105 সমান হলো 525। 5 পরে আছে 7, তাহলে আমরা কি লিখতে পারি যে 7 দ্বারা ভাগ দিলে 525 ভাগ হলো 7, তাহলে কত 75, তাহলে 525। 7 পরে কি আছে 3 5 15, তাহলে 15 দ্বারা যদি ভাগ দেই তাহলে 525 ভাগ হলো 15, 35, তাহলে 525। এরপরে কত 3 7 21, তাহলে 21 দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হবে, 525 ভাগ হইল 21, 25। এখন দেখো আর কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় না, মানে আমাদের 525 এর গুণনীয়ক হলো 1 থেকে 525 পর্যন্ত। এখন ওই যে আমাদের লেখা আছে কত 31 অবশিষ্ট থাকবে, তাহলে 31 এর বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোই হবে আমার এখানে উৎপাদক। তাহলে বি ইকুয়াল 31 এর পরে কত আছে 21 25, তারপরে 35 থেকে 35, তারপরে 75, তারপরে আছে কত 105, তারপরে আছে 175,
আছে 525। আমার বি সেটের উপাদানগুলো বের করলাম। এখন আমাদের কি পড়তে বলছে? সেট নির্ণয় করতে বলছে। তার মানে কি সেট নির্ণয় করলে তাহলে আমরা কি লিখবো? অতএব প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি। তাহলে এর মান আমরা পাইছি এখানে কত? 35, 45, 35, 45, তারপরে কত? 63, 105, 63, 105, 315। ইন্টারসেকশন বি এর মান পাইছি আমরা কত? 35, 75, 75, 105, 175, 525। এখন ইন্টারসেকশন আমরা জানি কি যে শুধুমাত্র কমনটা, তাহলে এখানে 35 এবং 105 এই দুইটা আমাদেরকে কমন আছে। তার মানে কত? 35 আর হবে কত? 105। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপর আমরা 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি যে এখানে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে, দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ব্যঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি একটা ব্যঞ্চিত্র এখানে অঙ্কন করি, যেমন এটা দিলাম আমরা কি ফুটবল খেলার সেট, ফুটবলের সেট। এরপর যদি আমরা এটা দিলাম আমরা ক্রিকেট খেলার সেট। তাহলে টোটালটা যদি আমরা একটা আয়তক্ষেত্রের তাহলে এটা দিলাম আমরা সার্বিক সেট ইউ। তার মানে আমার এই যে অংশটা, এই অংশটা হলো শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে যারা তারা, আর এই যে সি অংশটা এটা হলো শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে তাদের সেট। আর সম্পূর্ণটা হলো আমার কি আমার মোট শিক্ষার্থী সেট, মোট শিক্ষার্থী 30 জনের সেট হলো আমার সম্পূর্ণটা, সেটা হলো আমাদের সার্বিক সেট। তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন, তাহলে দুটি খেলায় পছন্দ করে কোনটা? যেন এটা। তাহলে এই শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? 10 জন। এই শিক্ষার্থীর সংখ্যা হবে কতজন? 10 জন। এখন এই ফুটবল খেলার শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে কত? 20 জন। তার মানে এই 20 জনের ভিতরে কিন্তু আবার কি 10 জন কি করে? ক্রিকেট খেলা পছন্দ করে, আর 10 জন শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে। তাহলে এখানে আমার কত হবে? এখানে টোটাল ফুটবল খেলা পছন্দ করে কতজন? 20 জন। 20 জনের ভিতরে আবার 10 জন কি আছে? ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে শুধুমাত্র ফুটবল খেলা পছন্দ করে কতজন? 10 জন। আবার এই ক্রিকেট খেলা পছন্দ করে কতজন? 15 জন। এখন এই 15 জনের মধ্যে আবার কি আছে? যারা কিছু আছে যারা আবার কি এই ফুটবল খেলা পছন্দ করে। তাহলে 15 জনের মধ্যে এমন সংখ্যা কতজন আছে? 10 জন। এই 10 জন কি ফুটবল খেলা পছন্দ করে, আবার কি ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সঙ্গে এখানে কত হবে? 15 থেকে 10 বিয়োগ দিলে থাকে কত? 5। তাহলে শুধুমাত্র ফুটবল পছন্দ করে 10 জন, শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে 5 জন। তাহলে ফুটবল এবং ক্রিকেট দুইটাই পছন্দ করে কতজন? 10 জন। তাহলে এখন আমার বের করতে হবে যে কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করে না। তাহলে আমাদের এই 3টা যোগ করার পর যা হবে টোটাল শিক্ষার্থী থেকে যদি আমি বিয়োগ দিই, তাহলে আমার সেটা কি বের হবে যে কতজন শিক্ষার্থী কোনো খেলাই পছন্দ করেন, সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে এখানে যদি আমরা এই শুধু ফুটবল খেলা পছন্দ করে যেটা, সেটাকে যদি আমরা পি হিসাবে ধরে নেই, এবং ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলাই পছন্দ করে সেটাকে যদি আমরা কি হিসাবে ধরি, এবং শুধুমাত্র
শুধুমাত্র ক্রিকেট খেলা পছন্দ করে সেটাকে যদি আমরা আর হিসাবে ধরি এবং কোনো খেলায় পছন্দ করে না সেটাকে আমরা এস হিসাবে যদি ধরি, তাহলে দেখো এখানে কি পি কিউ আর এস এই চারটা সেটের সাথে কারোর সাথে কোনো প্রকার মিল নেই, তার মানে কি এগুলো হলো কি নিশ্চের সেট। তাহলে নিশ্চের সেট আমরা বুঝি যে যদি কোনো প্রকার কোনো মিল না থাকে তাহলে সেইগুলো হলো কি নিশ্চের সেট। তাহলে পি কিউ আর এস এই চারটার ভিতরে আমাদের কোনো সম্পর্ক নাই, সেহেতু আমরা বলতে পারি কি চারটা নিশ্চের সেট। তাহলে যদি আমরা একটু বর্ণনা লিখি, তার বর্ণনা কি লিখতে পারি যে ব্যঞ্চিত্র শ্রেণীর মোট শিক্ষার্থী সেটকে আমরা ইউ ধরলাম। এরপর শুধুমাত্র ফুটবল পছন্দ করে তাদের সেট, শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট এফ, শুধু ক্রিকেট পছন্দ করে, শুধু ক্রিকেট পছন্দ করে তাদের সেট সি। তারপর দেখো এখানে যে ব্যাপারটা আমরা পি সমান ধরছি শুধুমাত্র পি হলো শুধুমাত্র ফুটবল পছন্দ করে, কিউ হলো ফুটবল এবং ক্রিকেটও পছন্দ করে, আর হলো আমরা ধরছি কি যে শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিউ সমান, কিউ আবার এখানে কি কমন, তার মানে কি এফ এবং সি দুইটাই, তার মানে ইন্টারসেকশন সি সমান দুটি খেলায় পছন্দ করে, দুটি খেলায় পছন্দ করে তাদের সদস্য সংখ্যা, তাদের সদস্য সংখ্যা 10 জন, তাদের সদস্য সংখ্যা 10 জন। তারপর আমরা পি ধরছি কি শুধুমাত্র ফুটবল পছন্দ করে, তাহলে পি হলো শুধু ফুটবল পছন্দ করে তাদের সেট এবং সদস্য সংখ্যা, তাহলে সদস্য সংখ্যা কত, সেট সদস্য সংখ্যা, তাহলে টোটাল ফুটবল ক্রিকেট মিলা পছন্দ করে কতজন, 20 জন, এখানে 20 জন। তাহলে 20 জনের থেকে আমার যে এখানে আবার কি 20 জনের মধ্যে এই 10 জন আবার কি ক্রিকেটও পছন্দ করে, তাহলে এই 10 জনকে যদি বাদ দেই তাহলে আমার কি থাকে শুধু 10 জন থাকে, তার মানে শুধুমাত্র 10 জন ফুটবল খেলা পছন্দ করে। এরপরে আমরা কি পাই, এই যে আর মানে হলো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, শুধু ক্রিকেট পছন্দ করে তাদের সেট বা সদস্য সংখ্যা কত হবে, তাহলে এখানে আছে কতজন, 15 জন। 15 জন থেকে এই 10 জন আবার কি ফুটবলও পছন্দ করে আবার ক্রিকেটও পছন্দ করে, তাহলে এই 10 বা তাহলে থাকলো কত 5 জন। তাহলে এখন একটি খেলা বা দুটি খেলা পছন্দ করে তাদের সেট কি হবে, তাহলে কি হবে যে এফ সংযোগ সি, তার মানে এফ সংযোগ সি সমান যে একটি বা উভয় খেলা পছন্দ করে তাদের সংখ্যা কত হবে, তাদের সংখ্যা বা সেট যাই লিখি না কেন তাদের সংখ্যা কত হবে, যে টোটাল 10, শুধু ফুটবল পছন্দ করে 10, শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন। তার মানে এই 10 জন হলো যে দুইটা খেলাই পছন্দ করে, আর এই 10 জন হলো শুধুমাত্র ফুটবল পছন্দ করে, এই 5 জন হলো শুধুমাত্র ক্রিকেট পছন্দ করে। তাহলে আমার এখানে টোটাল কতজন, 25 জন। তার মানে যে এই ফুটবল এবং ক্রিকেট দুইটা খেলার ভিতরে শুধু ফুটবল পছন্দ করে 10 জন, শুধু ক্রিকেট পছন্দ করে 5 জন, আবার দুইটা খেলায় পছন্দ করে 10 জন, টোটাল হলো 25 জন। কিন্তু আমার মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন, এখানে 30 জন। তাহলে এখানে আমার বলছে কি যে কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না, তাহলে আমরা কি লিখবো, যাতে দুইটি খেলায় পছন্দ করে না, দুইটি
খেলাই পছন্দ করে না, তাদের সদস্য সংখ্যা টোটাল শিক্ষার্থী হলো আমার কত 30 জন। আর দুইটা খেলা বা একটা খেলা পছন্দ করে কতজন 25 জন। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে কত হবে 5 জন। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি যে মোট 5 জন শিক্ষার্থী দুইটা খেলার কোনোটাই পছন্দ করে না। এরপর যদি আমরা সৃজনশীলে যাই, দেখো এখানে সৃজনশীলের যে ব্যাপারটা, এখানে তোমাদের 2026 সালের যে নতুন বই দেওয়া আছে সেই নতুন বইতে তোমাদের ক নাম্বারের এটা দেয়া নাই। এটা ছিল 2025 সাল পর্যন্ত যে তোমাদের বই ছিল সেই 25 সালের বইতে ক নাম্বারটা ছিল। তাহলে আমি আগে নতুন বইয়ের ক নাম্বারটা করে দেই, তারপর আমরা পুরাতন বইয়ের ক নাম্বার এবং খ নাম্বার গ নাম্বার করব। তাহলে এখন প্রথম যে এখানে যে ব্যাপারটা আছে এই ক নাম্বারের সাথে এই সৃজনশীলের কোনো সম্পর্ক নাই। তাহলে নতুন বইয়ের ক নাম্বারটা যদি আমি শুরু করি, এখন এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে নতুন বইয়ের ক নাম্বার, এটা দেখেন। তাহলে 1x + y = 2x - y = কত 5। এটা দেখো আমরা ক্রমজোড়ের যে অঙ্কগুলো করছি সেই ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী আমাদের এই অঙ্কটা হবে। তাহলে এখন এখানে ক্রমজোড়ের নিয়ম অনুযায়ী ক্রমজোড়ের শর্তানুসারে কি লিখতে পারি আমরা, এই যে প্রথমটা সমান প্রথমটা, তার মানে আমি যদি এটা আগে লিখি যে 2x - y = কত লেখা যায় 1, তাহলে এটা দেব আমরা 1 নং সমীকরণ। এবং তারপরে কি লেখা যায় x + y = কত 5, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, তাহলে x + y = 5, এটা দেব আমরা 2 নং সমীকরণ। এখন দেখো এখানে 1 এবং 2 নং সমীকরণ যদি যোগ করে দিই তাহলে আমরা x এর মান পাবো। আমাদের বের করতে বলছে কি x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি লিখবো যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, তাহলে 1 নং সমীকরণ লিখলাম। এরপর হলো কত 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ লেখার পর এখন যদি আমি এখানে যোগ করে দিই, যেমন y এবং y কাটা, তাহলে 2x আর x, তাহলে কত হলো 3x, এদের যোগ করলে কত হয় 6। তাহলে x = কত 6/3, তার মানে x = আমি লিখতে পারি 2। তাহলে x এর মান বের হইলো আমার 2। এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি যে x এর মান 2 নং, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। 2 নং এ বসাই, 2 নং এ বসাতে 2 নং সমীকরণটা কি আছে x + y = 5। তাহলে x এর মান আমরা কত পাইছি 2। দেখো এখানে x এর মান পাইছি আমরা 2। এখন এই 2 যদি ডান পাশে নেই তাহলে কত হবে 5 - 2, অতএব y = কত 3। তাহলে নির্ণেয় মান আমাদের x, y, অতএব নির্ণেয় মান x, y = কত, x এর মান হলো 2, y এর মান হলো 3। তাহলে এটাই হলো আমাদের নতুন বইয়ের ক নাম্বারের সমাধান। এখন আমরা এই পুরাতন বইয়ের ক নাম্বারের সমাধানে যাব। তাহলে পুরাতন বইয়ের ক নাম্বারের সমাধানে গেলে আমার এখানে কি করতে হবে, দেখো আমার উদ্দীপকের সাথে সম্পর্ক আছে। তাহলে উদ্দীপকের সাথে যদি আমি এটা মিলাইতে চাই, তাহলে এই ক নাম্বারটা 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায়, 48 শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এখন ক নাম্বার বলছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করতে বলছে। তাহলে একটা ব্যঞ্চিত্র আঁকাইতে হবে এবং সেগুলার সংক্ষিপ্ত একটা বর্ণনা আমার দিতে হবে এখানে। এখন আমি যদি এখানে ব্যঞ্চিত্র আঁকাই তাহলে আমার এটা হবে কি, মনে করি শুধুমাত্র এটা কি যে শুধুমাত্র বাংলার জন্য এটা, তাহলে বাংলায় কি হবে বি। এরপর এটা হলো শুধুমাত্র ইংরেজি। এখন
টোটালটাকে যদি আমরা একটা দেখো যে ব্যাপারটা এখানে শুধুমাত্র বাংলার সেট আমরা ধরলাম শুধু এইখান থেকে এই পর্যন্ত, ইংলিশের ধরলাম আমরা এইখান থেকে ইংলিশের ই, আর সম্পূর্ণটাকে আমরা ধরলাম টোটাল যে ছাত্র সেটাকে আমরা সার্বিক সেট ধরলাম ইউ, তাহলে ইউ হইল কত 100। এখন আমার এখানে দেওয়া আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হইল 100। কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, তার মানে এই বাংলায় কতজন 65 জন কোথায় আছে, যে এইখান থেকে এই পর্যন্ত আছে 65। এখন 48 জন শিক্ষার্থী বাংলা উভয় বিষয়ে পাশ করেছে, তার মানে উভয় বিষয় কোনটুকু, যে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে পাশ করছে কতজন, 48 জন। এখন 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, তা আমরা যদি এখানে ফেলের সংখ্যা ধরি, ফেলের সংখ্যা হলো 15 জন। তাহলে টোটাল যে ছাত্র আছে, টোটাল ছাত্র থেকে আমার 65 জন বাংলায় পাশ করেছে, বাংলার 65 জনের ভিতরে আবার কিন্তু এখানে ইংলিশও আছে, ঠিক আছে। এখন আমার এখানে ক নম্বরে বলছে যে সংক্ষিপ্ত বিবরণ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করো। তাহলে আমি যদি এটাকে পি হিসাবে ধরে নিই, পি মানে হলো শুধুমাত্র বাংলা যারা পাশ করছে, এই যে এইটুকু, এই অংশটুকু, এবং এই ভিতরের অংশটুকু আমরা কিউ ধরলাম। কিউ মানে হলো উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ মানে কি, বাংলায় পাশ করছে ইংরেজিতে পাশ করছে এমন সংখ্যা। আর এইখানে যদি আমরা আর হিসাবে ধরি, আর মানে হলো শুধুমাত্র ইংরেজিতে যারা পাশ করছে তাদের সংখ্যা। তাহলে এটাকে যদি আমি এখন বর্ণনা করি, তাহলে কি লিখবো, যে চিত্রে মোট শিক্ষার্থীর সেট, মোট শিক্ষার্থীর সেট কত, ইউ ধরছি আমরা। এরপর শুধুমাত্র বাংলায় পাশ করেছে তাদের সেট বি, শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে তাদের সেট ই। তাহলে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে, বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ তাদের সেট বি ইন্টারসেকশন সি। এই হলো আমার বর্ণনা। মোটামুটি এই বর্ণনাটুকুই আমাদের ক নাম্বারের জন্য প্রযোজ্য হবে। এরপর যদি আমরা খ নাম্বারের ক্ষেত্রে যাই, দেখো খ নাম্বারে বলছে যে শুধুমাত্র বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন খ নাম্বারে দেখো আমরা এখানে বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে এবং সদস্য সংখ্যা হলো 48 জন। তাহলে আমরা কি লিখবো এখানে, যে কিউ আমরা যেটা ধরছি, কিউ ইকুয়াল কত, বি ইন্টারসেকশন ই সমান, তার মানে কি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট এবং সদস্য সংখ্যা হলো 48, সদস্য সংখ্যা 48। এখন পি মানে হলো এখানে শুধুমাত্র বাংলা। এখন এখানে যে বাংলায় পাশ করেছে কতজন বলা আছে কি, যে শিক্ষার্থী 25 জন শিক্ষার্থী বাংলা, 65 জন শিক্ষার্থী বাংলায়। এখন এই বাংলার ভিতরে কিন্তু আবার ইংরেজি আছে। আমি যদি এখন এই 65 জন থেকে ইংরেজির সাথে এই 48 বিয়োগে, তাহলে শুধুমাত্র বাংলা যেটা পাশ করছে সেটা পাবো। তাহলে আমি লিখতে পারি যে পি ইকুয়াল শুধু বাংলায় পাশ করেছে, শুধু বাংলায় পাশ করেছে তাদের সেট, বাংলায় পাশ করেছে তাদের সেট এবং সদস্য সংখ্যা
সদস্য সংখ্যা কত 65 থেকে আমার কি যে 48 বিয়োগ, তাহলে 65 থেকে 48 বিয়োগ দিলে কত হবে 17 জন। তার মানে শুধুমাত্র বাংলায় পাশ করছে 17 জন আর উভয় বিষয়ে পাশ করছে 48 জন। এখন দেখো আমার যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা টোটাল ছাত্র থেকে যদি আমি ফেলের সংখ্যা বাদ দিই তাহলে আমার কি বের হয়, তাহলে আমার বের হবে কি যে এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা। তার মানে কি আমরা যে এখানে তিনটা ধরছি যে পি কিউ আর, এই তিনটা পি সংযোগ কিউ সংযোগ আর, অথবা আমরা এর পরিবর্তে কি লিখতে পারি যে বি সংযোগ ই, তার মানে কি বাংলা এবং ইংরেজি, তার মানে কি এক বা উভয় বিষয়, এক বা উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে তাদের সেট এবং সদস্য সংখ্যা তাহলে টোটাল শিক্ষার্থী হলো আমার 100 জন আর ফেল গেছে কতজন 15 জন। 15 জন শিক্ষার্থী ফেল করেছে, তাহলে বাকি শিক্ষার্থী কত আছে এখানে 85 জন। তাহলে 85 জন শিক্ষার্থী অবশ্যই বাংলা অথবা ইংরেজি অথবা উভয় বিষয়ে পাশ করেছে। এখন এই 85 জন শিক্ষার্থী কোথায় আছে, এই যে এখান থেকে আমার এই পর্যন্ত 85 জন শিক্ষার্থী আছে। তাহলে এই টোটাল 85 শিক্ষার্থী জন থেকে যদি আমি এই বাংলার 65 জন বিয়োগ দিই তাহলে তো আমার এই শুধুমাত্র ইংলিশের শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যায়। তাহলে ইংলিশেরটা আমরা কি ধরছি এখানে আর, তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল শুধু ইংরেজিতে পাশ করি, শুধু ইংরেজিতে পাশ এমন শিক্ষার্থীর সংখ্যা টোটাল হলো 85 আর আমার বাংলা বিয়োগ দেবো কত 65, এতজন সমান কত 20 জন। তাহলে দেখো আমার অঙ্কে কি চাইছে, শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 17 জন এবং শুধুমাত্র ইংরেজিতে পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা 20 জন। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় বাংলায় পাশ করে বাংলায় পাশ করে 17 জন এবং ইংরেজিতে 20 জন। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার, খ নাম্বারের অ্যান্সার। এখন যদি আমরা গ নাম্বারের ক্ষেত্রে আসি, গ নাম্বারে দেখো কি বলছে এখানে, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমার এখানে দেওয়া আছে যে উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা কত 48 জন এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা 15 জন। তাহলে আমরা এখানে কি লিখবো, যে দেওয়া আছে উভয় বিষয়ে পাস 48 জন এবং উভয় বিষয়ে ফেল 15 জন। তার মানে এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সংযোগ সেট বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে মনে করি 48 এর মৌলিক গুণনীয়কের সেট, মৌলিক গুণনীয়কের সেট এ। তাহলে এই 48-এরটা যদি আমরা একটু করে নিই, তাহলে 48-এর যদি আমরা রাফ করি, যে রাফ 48কে যদি 1 দ্বারা দিই তাহলে 48, 2 দ্বারা দিলে 24, 2 দ্বারা দিলে 12, 2 দ্বারা দিলে 6, 2 দ্বারা দিলে 3। তাহলে এখন আমার এখানে কত হবে, 1 গুণন 48 সমান হলো 48, 2 গুণন 24 সমান হলো
48, 3 গুণন 16 সমান হলো 48, 4 গুণন 12 সমান হলো 48, তারপরে 6 গুণন 8 সমান হলো 48। তার মানে 48কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলাই হলো 48-এর উৎপাদক। এখন আমার এখানে প্রশ্ন একটু খেয়াল করে দেখা হচ্ছে মৌলিক গুণনীয়ক বলছে, তার মানে এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে শুধুমাত্র সেই সংখ্যাই হবে আমার এর সেট। তার মানে আমরা এর সমান কি লিখতে পারি যে এখানে মৌলিক সংখ্যা কি কি আছে, এক মৌলিক সংখ্যা না, এটা কাটা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, তাহলে 2 এবং 3 হলো আমার এখানে মৌলিক সংখ্যা, 4 6 8 12 16 24 48 কোনোটাই মৌলিক সংখ্যা না। তাহলে এই 48 এর মৌলিক গুণনীয়কের সেট হলো আমার 2 এবং 3। এখন 48-এর বের করলাম, ঠিক একইভাবে এখন 15টা বের করবো। তাহলে আমরা যদি 15টা যদি বের করি তাহলে কি হবে এখানে 15 নাম্বার একটা, সরি 15 যদি বের করি তাহলে কি লিখবো যে আবার মনে করি 15 এর মৌলিক গুণনীয়কের সেট, মৌলিক গুণনীয়কের সেট বি। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক কি কি হবে, তাহলে আমরা আগে গুণনীয়কগুলো বের করি। 1 গুণন 15 সমান 15, তাহলে 3 গুণন 5 সমান 15। আরও কোনোভাবে যায় না, তাহলে এখানে মৌলিক সংখ্যা কোনগুলো, তাহলে অতএব বি ইকুয়াল, তাহলে বি ইকুয়াল কত 3 এবং 5। দেখো 3 এবং 5 হলো 15 এর মৌলিক গুণনীয়ক। তাহলে এখন সর্বশেষ আমার কি বলছে, দুইটি সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তাহলে অতএব প্রদত্ত রাশি এ সংযোগ বি, তাহলে এর মান আমরা পাইছি এখানে কত 2 3 সংযোগ বি এর মান আমরা পাইছি এখানে কত 3 এবং 5। তাহলে দুইটার যদি আমি এখন সংযোগ করি তাহলে সংযোগ মানে কি, কমন আনকমন যা আছে সব। তাহলে এটাই হলো আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবং এই অঙ্কের মাঝ দিয়ে আমাদের এই অনুশীলনীর সমাপ্তি হয়ে গেল। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো এবং তোমরা যদি নিয়মিত পরিচর্যা করো তাহলে সেটির অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ লাগবে। তোমাদের পরবর্তী কোনো এক ক্লাস নিয়ে আবার হাজির হব সেই আশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।